পাকিস্তানপন্থীদের উল্লাস, বাংলাদেশের হবে সর্বনাশ। হয়তোবা এই বাংলাদেশ একদিন দেখবেন ভাঙে টুকরো টুকরা হয়ে যাবে। যেমন চট্টগ্রামের একটা অংশ চলে যেতে পারে মিয়ানমারের হাতে, কিছু অংশ চলে যেতে ভারতের হাতে, আরও কিছু অংশ ভাঙিয়া স্বাধীন হয়ে যেতে পারে অন্যদিকে। মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা শঙ্কিত। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, আজকালকার দিনে জিও পলিটিক্সের ক্ষেত্রে কেউ কারো পার্মানেন্ট বন্ধুরা এক্স্যাক্টলি ভাবে কেউ কারো পার্মানেন্ট শত্রু নয়। এটা ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে নিজেদের স্বার্থ অনুসারে। এক্সাম্পল হিসেবে আপনারা বিশ্বের যে কোনো ক্ষমতাধর বা বিশ্বের উন্নতিশীল দেশগুলোকে দেখেন, যেমনটা ধরে নিন আমেরিকাকে। এই জন্য আমরা আমেরিকাকে বেশিরভাগ দেশ কিন্তু পছন্দ করি না বা বলি না আমেরিকা কেউ কখনো কারোর জন্য পার্মানেন্ট বন্ধু হতে পারে না। এটা হয়তো আমাদের জন্য ক্ষতি বা এটা আমাদের দিক থেকে দেখলে সঠিক বলে মনে হয় না, কিন্তু এই জিনিসটা যদি আপনারা আমেরিকার নাগরিক বা আমেরিকার দিক থেকে দেখেন তাহলে এক্স্যাক্টলি এটা আমেরিকার জন্য সঠিক পদক্ষেপ। এই জন্য আজকালকার দিনে কেউ কারো পার্মানেন্ট বন্ধু নাই, কেউ কারো পার্মানেন্ট শত্রু নয়। কিন্তু এখনো পৃথিবীতে কিছু আবেগী প্রবণ মানুষ আছে, যে সমস্ত মানুষগুলো এই বিষয়গুলো বোঝে না। তারা যখন তখন তারা নিজেদের আবেগ আর ধর্মকে সামনে নিয়ে সবকিছু ভাবনা চিন্তা করে। আমি এখানে কার কথা বলছি নিশ্চয়ই ভিডিওর শুরুর দিকে দেখে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি বাংলাদেশের, যে দেশটা আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত স্বৈরশাসন সরকারকে ফেলে দিয়ে তাদের অন্তর্বর্তী সরকারকে তৈরি করে। তারপরে তাদের একটাই কথা ছিল, আমরা নাকি দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছি। বাংলাদেশের মাদ্রাসা সব ব্যক্তিদের এইরকমই কথা ছিল, কিন্তু আদৌ কি সেটা হয়েছে? দেখুন বন্ধুরা, যদি আমরা রিসেট বাটনে চাপ দিই আর যদি আমরা ওই কথাটাই বলি যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, তাহলে তো ভাই বাংলাদেশকে বাংলাদেশ বলা একদমই চলে না, সেটাকে পূর্ব পাকিস্তান বলাটাই শ্রেয়। আর হ্যাঁ, এই কথাটাও যদি বলি যে বাংলাদেশের সাথে পূর্ব পাকিস্তানের সেই পুরনো রক্তের টান বা পুরনো রক্তের বা পুরনো সেই ফলগুলো আজকের দিনে গাছ হয়ে আবারও নতুন ভাবে ফল বিস্তার করেছে, তাহলে এই কথাগুলো বলা কোনো মতেই ভুল হবে না। আপনারা জানেন ৭১-এ কি হয়েছিল তাদের ঘরে মা বোনেদের সাথে। সেই টাইমে পাকিস্তানের জেনারেলরা বলে গিয়েছিল যে আজ বীজ পুঁতে দিয়ে গেলাম, এই সমস্ত বীজগুলো কথা বলবে। আর আজ আমরা ২০২৪ সালে এসে সেটা আমি আপনি অলমোস্ট মানুষ কিন্তু বাস্তবিত হতে দেখেছি, এমনকি সেটা হতেও চলেছে। যাই হোক, প্রসঙ্গ ওটা নয়, প্রসঙ্গ এটাই, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। আজকের দিনে বাংলাদেশের মাদ্রাসা পাস বা যে সমস্ত ব্যক্তিগুলো বলে যে আমরা অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, বাংলাদেশ থেকে ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও, ভারত বয়কট, বিভিন্ন টাইপের ভারত বিরোধিতাকারী স্লোগান থেকে শুরু করে বিভিন্ন ভারতের বিরুদ্ধে যে সমস্ত বিরূপ বা যে সমস্ত কটূক্তিকর মন্তব্যগুলো শোনা যাচ্ছে, সবগুলোই কিন্তু সে ৭১-এর ফলের, মানে ৭১-এর বীর্যের। আজকের দিনে এই জিনিসগুলো আপনাদের যদি স্পষ্টভাবে বলি তাহলে কিছু মানুষের খারাপ লাগবে, আর খারাপ লাগাটাও স্বাভাবিক। সত্য কখনোই কেউ পছন্দ করে না, কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে যেভাবে পাকিস্তান ক্রিয়েট হচ্ছে আর পাকিস্তান ভাবনা চিন্তা চলে আসছে, বিশ্বাস করুন আর কিছুটা সময়ের অপেক্ষা, পাকিস্তানের মতোই কিন্তু বাংলাদেশ মায়ের ভোগে চলে গেছে। আর বিশ্বাস করুন ভাই, আমরা চাই না বাংলাদেশিরা ভারতে আসুক, কেননা ভারতীয়দের মতো, কেননা বন্ধুরা বাংলাদেশিদের যে মানসিকতা আর বাংলাদেশিদের যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এদের সাথে ম্যাচিওর হচ্ছে একদম পাকিস্তানের ব্রেনের সাথে। সেই জন্য ওরা যেদিকে যাচ্ছে যেতে দিক, কিন্তু এই বিষয়টাকে নিয়ে বা ওভারঅল পরিস্থিতিকে নিয়ে সামাদ্দা যেভাবে এক্সপ্লেন করেছে না, সত্যি অতুলনীয়। কেননা এই সমস্ত কথাগুলো যদি আমি বলি অ্যাজ এ ভারতীয় হিসাবে, তাহলে অনেক বাংলাদেশি গালিগালাজ করে, অনেক বাংলাদেশিদের খারাপ লাগে। ওই যে প্রথমেই বলেছিলাম, সবকিছু ধর্ম আর সবকিছু আবেগ দিয়ে চলে না। দিন শেষে এসে একটাই কথা বলে, আল্লাহ ছাড় দেন ছেড়ে নন, আল্লাহ এর বিচার করবে, যা হবে সেটা আল্লাহ নিশ্চয়ই ভালোর জন্য করেছে, আল্লাহর কথা ছাড়া কোনো কিছু হয় না। এই সমস্ত কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু বাস্তবটা যখন সামনে হতে দেখেন না, তখন জাস্ট শুধুমাত্র চোখেই দেখতে হয়। তাই যে সমস্ত মানুষগুলো এখনো বাংলাদেশ থেকে সবকিছু আবেগ দিয়ে বিচার করে, ধর্মকে নিয়ে বিচার করে, এভাবে দেশ চলতে পারে না। রিয়েলিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ধ্বংস অনিবার্য। যাই বন্ধুরা, সামাদ্দার কথাগুলো আপনারা শুনে নিন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কেননা আপনাদের ছোট লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। চলুন ভিডিওটি দেখে নিই। এটা সুদূর প্রসারী চিন্তা করলে পারে এরকমই একটা চিন্তা ভাবনা আমাদের ব্রেনে চলে আসে। কারণ বাংলাদেশে এখন যারা গর্ব করে পরিচয় দিতেছে, পাকিস্তান জিন্দাবাদ বলতেছে এবং ঘোষণা দিতেছে তারা পাকিস্তান পন্থী ঘোষণা দিতেছে, এখন আমরা তো ভাই
যে গণ অভ্যুত্থানটা গেল 2024, এটা হলো কি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, যেটা বঙ্গবন্ধুর হাতে তৈরি দল। সেই দলটা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে 2009 সালে বৈধভাবেই, কিন্তু 14 থেকে 24 10 বছর এদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দায় নেই। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে এবং এই জোর করে ক্ষমতায় থাকতে যাইয়া তারা গুম, খুন, শক্তি প্রয়োগ, মিথ্যা মামলা যা করছে বা জুলুম নির্যাতন করেছে। তাহলে বাংলাদেশের একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, আমরা জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করলাম। তাদের দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেল, যারা পারলো পালাইলো, যারা পারলো জেলে গেল, কেউ আত্মগোপনে গেল। কিন্তু তাদের এই দেশে কোটি 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 কর্মী আছে, নেতা আছে এবং ভক্ত সমর্থক আছে, তারা সব এদেশেই আছে। তাহলে এইটা দ্বিতীয় স্বাধীনতা হলো কিভাবে? এই যে সবাই বলতেছে এটা দ্বিতীয় স্বাধীনতা, এটা কত বড় একটা মারাত্মক কথা। একটা দেশে কোনো দুইবার স্বাধীনতা হয়? আমরা কোনো দেশ থেকে স্বাধীনতা লাভ করলাম? একটা দল জোর করে ক্ষমতায় থাকতে চাইছিল বাংলাদেশে, গণ অভ্যুত্থানে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হইল। ব্যাপারটা তো এই। আচ্ছা, এখন রিসেট বাটনে চাপ দিয়া যদি 71 মুছে ফেলতে চায়, তাহলে তার বাংলাদেশ থাকে না। এটা কি আর বাংলাদেশ থাকে? এটা হয় পূর্ব পাকিস্তান হয়ে যায়, আর না হইলে অন্য কোনো দেশ হয়ে যায়। অন্য কোনো দেশ হওয়ার সুযোগ নাই। যখন আপনি রিসেট বাটনে চাপ দিবেন তখন এটা পূর্ব পাকিস্তান হয়ে গেল। তাহলে এখন আশ্চর্যের বিষয় হলো কি, যে কিভাবে আমরা এই বাংলাদেশের মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলতে পারি, পাকিস্তানপন্থী বলতে পারি কিভাবে? এখন যারা বলতেছে, যারা ইয়াং জেনারেশন, তারা স্বাধীনতার ইতিহাস কতটুকু জানে কিনা জানি না, তবে লেখাপড়া করলে তো জানার কথাই, যে পাকিস্তানিরা আমাদের মা বোনদের ধর্ষণ করছে, দিয়া আমাদের মা বোনদের গর্ভে অনেক অবৈধ সন্তান পয়দা করছে। আপনারা জানেন সেই অবৈধ সন্তানগুলা পৃথিবীর বিভিন্ন দেশে এখনো ছড়াই ছিটে আছে এবং মাঝে মধ্যে বাংলাদেশে আসে দুই একজন তার পরিবারকে খুঁজতে। অর্থাৎ 71 পাক হানাদার বাহিনী আমাদের মা বোনদের ধর্ষণ করে যে শিশুগুলা পয়দা করে গেছে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় তাদেরকে হয়তো গ্রহণ করবে না বা স্বীকৃতি পাবে না, তার জন্যে বেশিরভাগই বিদেশে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখি মাঝে মধ্যে আসে দুই একজন। তাহলে যে পাকিস্তানিরা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আপনারা হিসাবের গরমিল করতেছেন যে বেশি হয়ে গেছে? ধরেন না কম মারছে, এটা তো গুনে কেউ বসে নাই। 30 লক্ষ না হোক, কম হোক, একটা মানুষের প্রাণের কি দাম নাই? তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, সারা দেশে মেসার কাজ চলছে, মায়ের ইজ্জত নষ্ট করছে, ধ্বংস করছে, তাদের নাম নিয়ে জিন্দাবাদ আমরা কিভাবে বলি? এটা কিভাবে সম্ভব? আপনি ভারতপন্থী হয়েন না, বন্দে মাতারাম বললেন না, এটা তো বলতে আপনাকে কেউ বাধ্য করতেছে না। যে আপনি পাকিস্তানপন্থী হবেন না, পাকিস্তান মুসলমান, তাহলে কি ভারতপন্থী হবেন? আপনাকে ভারতপন্থী হইতে বলছে কে? ভারত 1971 সালে আমাদের সহযোগিতা করছে, 1-1.5 কোটি বাঙালিকে তারা আশ্রয় দিছে, অস্ত্র দিছে, গুলি দিছে, সৈন্য দিছে, তাদের কয়েক হাজার সৈন্য জীবন দিয়া স্বাধীনতায় আমাদের সহযোগিতা করছে। এখন ব্যাপারটা হলো যে তারা এই যে উপকার করছে, এটাকে যদি আপনারা স্বীকৃতি না দেন, কৃতজ্ঞতা স্বীকার না করেন, অকৃতজ্ঞ হন, তাতেও কিছু আসে যায় না। এখানে আমার কোনো অবজেকশন নাই। যার মন চাইব স্বীকৃতি দেন, যার মন চাইব স্বীকৃতি দিয়েন না। কিন্তু
সেই পাকিস্তান জিন্দাবাদ কিভাবে বলি আমরা, দ্বিতীয় স্বাধীনতা কিভাবে বলি? এবার আসেন মূল আলোচনায় আসি। আপনারা বলতেছেন বঙ্গবন্ধু নাম নিশানা সব মিছে ফেলবেন, ফেলছেনও সব জায়গার থেকে, কিন্তু বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেললে তো বাংলাদেশের তো ইতিহাস থাকে না। আপনি বাংলাদেশের ইতিহাস কিভাবে লিখবেন? তাহলে ওই রিসেট বাটনে চাপ দিয়া আপনার বাংলাদেশ নামক বাংলাদেশের যে ইতিহাস আছে এটা মুছে ফেলতে হবে, আর বাংলাদেশ নামক এই দেশের নামও আপনার পরিবর্তন করতে হবে। বাংলাদেশ থাকলে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মুছে ফেলবেন বলেন? স্বাধীনতা শুধু ৭১-এর স্বাধীনতা যুদ্ধই নয়, আমরা যা জানি সেই ১৯৫২ সাল থেকে আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ৭১-এ যে এটা যুদ্ধের মাধ্যমে এটা পূর্ণতা পাইছে। এই যে ২৩ বছর যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তখন বাংলাদেশে ধরেন ছোট বড় ৫০-৬০টা ১০০টা দল ছিল, কিন্তু আওয়ামী লীগ ছাড়া আরগুলো তো উল্লেখ করার মতো কোনো দল না। আর সেই দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্যমণি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কে খুশি হইলেন কে অখুশি হইলেন এটা বড় কথা না, আমি ইতিহাস বলছি সত্য। ১৯৫৮ থেকে ৭১ পর্যন্ত তো একক ব্যক্তিত্ব ছিল আন্দোলন সংগ্রামের শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আচ্ছা, বাংলাদেশে এখন যে খালেদা জিয়া আছে বিএনপির, খালেদা জিয়ার দলে যত নেতাকর্মী আছে তারা কি বঙ্গবন্ধুর সমকক্ষ? তারা হলো খালেদা জিয়ার নেতাকর্মী, সহকর্মী, ভক্ত, অনুরাগী। এই তো খালেদা জিয়া ছিঁড়ে বাকিগুলা কি জিরো। শেখ হাসিনার দলে এখন যারা আছে, এমপি মন্ত্রী যত নেতা আছে সব শেখ হাসিনার সমকক্ষ কেউ আছে? শেখ হাসিনার সমকক্ষ কেউ আছে? কি আছে? শেখ হাসিনার যারা আছে সাথে তারা তার সহকর্মী, অনুরাগী, ভক্ত, এই তো নেতাকর্মী। তাহলে বঙ্গবন্ধুর সাথে যারা ছিল, আজকে সোহেল তাজ, তার বোন, তারা জাতীয় চাইর নেতা তাজউদ্দিন আহমদের যে ইতিহাস নতুন করে লিখতে চায়, তারা কি বঙ্গবন্ধুর সমকক্ষ ছিল? তারা ছিল কি বঙ্গবন্ধুর সাথে যারা ছিল তারা ছিল বঙ্গবন্ধুর সহকর্মী। একচ্ছত্রভাবে এই এত বছর ১৯৫৮ থেকে ৭১, এর আগে হোসেন সোহরাওয়ার্দী ছিল, শেরে বাংলা ফজলুল হক ছিল, তারাও বেশি দিন, মাওলানা ভাসানী ছিল, তারাও বেশি দিন টিকতে পারে নাই। তাহলে এবং ১৪ বছর জেল খাটছেন উনি, শেখ মুজিবুর রহমান। উনি এই আন্দোলনের একচ্ছত্র অধিপতি ছিলেন সোজা হিসাব ১৯৫৮ থেকে ৭১ পর্যন্ত। আর বাকি যারা ছিল সবই তার কর্মী, সহকর্মী। তাহলে সেই ব্যক্তিকে বাদ দিলে আর স্বাধীনতা থাকে কি? কিভাবে থাকে স্বাধীনতা বলেন? এটা একদিনের ব্যাপার না, ১৪ বছর জেল খাটলো আর সেই এক ধার সেই এত বছর, ২০ বছর, ২৩ বছরের আন্দোলন সংগ্রামে উনি নেতৃত্ব দিলেন। এই যে মাঠে বল খেলে ১১ জনই তো খেলে, কিন্তু মেসি তো একজনই। মাঠে ১১ জনই ফুটবল খেলে একটা টিমে, কিন্তু ম্যারাডোনা তো একজনই। তো সেই তো সামনে আসবে, সেই তো সামনে থাকবে। এখন দুঃখের সাথে যে কথাগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছি, যে এই যে শুরু হয়েছে যে ভারত বিরোধিতার নামে, দেখেন পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু, এই বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পিনাকি ভট্টাচার্য, মিনা ফারা আছে, আরো কিছু যারা আছে, আমার সন্দেহ হয় গোবিন্দচন্দ্র আছে, যে এরা বাংলাদেশটাকে ভেঙে টুকরো টুকরো করার জন্যে
দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য এরা পরিকল্পিতভাবে কাজ করতেছে। তারা আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটা দল ক্ষমতায় ছিল, গণ অভ্যুত্থানে তাদেরকে পরাজিত করা হয়েছে। এখন কি হবে? একটা দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এই দেশের মানুষ যাকে নির্বাচিত করবে সে দল আবার ক্ষমতায় আসবে, দেশে গণতন্ত্র আসবে। কেন এর আগেও তো আমরা 90 স্বৈরাচারের সাথে উৎখাত করেছি। আবার যারা ক্ষমতায় আসবে যদি তারাও স্বৈরাচারী আচরণ করে, আমরা সবাই মিলে তাদেরকেও উৎখাত করবো। তাহলে কি এই স্বাধীন দেশ স্বাধীনতা লাভ করতেই থাকবে দেশ? একটা করে সরকারকে আমরা আন্দোলন করে উৎখাত করব আর দেশ স্বাধীন হয়ে যাব? দেশের স্বাধীনতা নিয়ে ভীষণ চক্রান্ত শুরু হয়েছে। এখন ভারত দূতাবাস, ভারত কিন্তু বাংলাদেশের বন্ধ করে দিয়েছে, ভিসা। এখন ডাইরেক্ট বাংলাদেশে বলতেছে। আজকে দেখলাম বক্তব্য দিতেছে প্রথম আলোর সামনে কিছু লোক যে ভারতের খেয়ে ফেলামো, ওইদিকে আছে পাকিস্তান আর এই দিকে আছে বাংলাদেশ। দেখেন শেখ মুজিবুর রহমান 1971 সালে, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কত বছর আগে, 45 সালে। এখনো কিন্তু দক্ষিণ কোরিয়ায় আমেরিকান সৈন্য রয়ে গেছে। আর 1971 সালে আমাদের যুদ্ধের পরপরই কিন্তু বঙ্গবন্ধু যখন বলছে ভারত তার সমস্ত সৈন্য প্রত্যাহার করে নিছে। এখন আমি যে ভিডিওটা করলাম, এখন তো আমাকে সবাই পেয়ে যাব, বলবো এটা ভারতের দালাল। ভাই, ভারতের দালাল বলতে আপনারা কি বুঝেন? আমি তো মরে গেলেও আমি পাকিস্তানের কথা বলতে পারবো না, আমি বলবো না। আমি ভারতের কাছেই তো আমি বলবো। আমি বলছি না যে আপনি ভারতের দালালি করেন, কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব থাকতে পারে, নাও পারে। কারণ এটা তো দেশ, স্বাধীন দেশ, একটা মানচিত্র। এখন দেশে কালিমার পতাকা উড়াইবেন, কোথা থেকে আসলো হিজবুত তাহরির তা বুঝতে পারলাম না। কইতেছে ইসলামী বিপ্লব হয়ে গেছে দেশে, বলতেছে যে এটা পাকিস্তান জিন্দাবাদ, সরাসরি জাহাজ চলবে পাকিস্তানের সাথে, ফ্লাইট চলবে পাকিস্তানের সাথে। কিন্তু এইটা যারা বিরোধিতা করতেছে, এগুলো যারা করতেছে, আমি বলে দিই, যারা বয়সে একেবারে নবীন, তারা স্বাধীনতার ইতিহাস জানে না। এরা হলো 1971 সালে যারা পরাজিত শক্তি, যেসব প্রবীণরা আছে আমাদের মুরব্বী, যারা ইনাইয়া বিনাইয়া পাকিস্তানি সৈন্যদের বাংলাদেশে ধর্ষণকে জায়েজ করতে চাইতেছে, যে অবৈধ সন্তানগুলো পয়দা করে দিয়ে গেছে এগুলোর জায়েজ করতে চাইতেছে, যে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, পুরা দেশকে জ্বালিয়ে দিয়েছিল, এগুলোকে জায়েজ করার জন্যে যেসব মুরব্বী আমাদের দেশে ঘুরে ফিরে কথা বলতেছে, এরা ছিল পাকিস্তানের দোসর। এরা 71 সালে পরাজয় হয়েছে, মানে নিতে পারে নাই। তারা প্রতিহিংসা, প্রতিশোধ থেকেই বলতেছে। মূলত এরাও ধর্ষণকারী, 71 সালে এরাও ধর্ষণ করেছিল, কিন্তু তারা সেই পরাজয়টা মেনে নিতে পারে নাই। এই কারণে তারা এখন বলতেছে ঘুরে ফিরে পাকিস্তান পাকিস্তান, আর রিসেট বাটনে চাপ দিয়া এগুলো সব মুছে ফেলতে চাইতেছে। দেশের একটা ভয়াবহ পরিস্থিতি। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, কথা বলতেই তো পারি না, 10-15 মিনিট চলে যায়, কি হবে জানি না। ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিন, 1 নাম্বার 2, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সামনে আরো ভালো ভালো ভিডিও পাবেন। আমার বক্তব্য আজকে আর দীর্ঘায়িত করলাম না, সবাইকে বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, ভিডিওটিকে যদি আপনারা এতদূর অর্থাৎ শেষ পর্যন্ত দেখে থাকেন, আই হোপ আপনারা সবকিছু শুনেই নিয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বাংলাদেশিদের সামনের দিনে দিনকে আসতে চলেছে, বাংলাদেশিদের সেই সমস্ত টুপি দাঁড়িয়ে রাখা ব্যক্তিদের পরিস্থিতি কি হতে চলেছে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আপনাদের এতটুকু বোঝা উচিত, আজকের দিনে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, আপনাদের অবস্থা সত্যি খুবই খারাপ। এটা আমার কথা নয়, আপনি বলতেই পারেন যে ভারত যখনই বাংলাদেশের বদনাম করে তখন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। ভাই, আপনারা যেটাই ভাবুন তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আপনারা কোনটা সঠিক আর কোনটা ভুল
আর কিছুটা সময়ের অপেক্ষা। যেমনটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেশে সাধারণ জনতা, সাধারণ খেটে খাওয়া বা গরিব মানুষগুলো বুঝতে পারছে, সেম আপনারা বুঝতে পারবেন। তবে আবারও বলে দিই, আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে নেন এই কথাগুলো বাদ দিয়ে বাস্তব যুগে ফিরে আসে, বাস্তব দিনটাকে ভালোভাবে দেখুন, বাস্তবটাকে ভালোভাবে উপলব্ধি করুন। কেননা সময়, পরিস্থিতি সবকিছু পরিবর্তনশীল, কখনো কোনো কিছু কারোর জন্য চিরস্থায়ী নয়। তাই আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু এমনটা কখনোই হবে না। আর ভারত সবকিছু মুখে বলে না, অনেক সময় সেটা কাজে করে বুঝিয়ে দেয়, যেটা আপনারা দেখতে পাবেন। যাই হোক বন্ধু, ওভারঅল ভিডিও নিয়ে আপনাদের কি মতামত আছে, আমাদের যে সমস্ত কথাগুলো বলেছে তার সাথে আপনারা কতটা যুক্তিসম্মত বলে মতামত দিচ্ছেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।